বাইরের একটা ছেলে এসে আমার বাড়িতে আমার বাড়ির মেয়ের সঙ্গে দরজা বন্ধ করে একান্তে কথা বলবে? না, সেটা সালেহা বেগম বেঁচে থাকতে কখনো হবে না, হতে দেয়া হবে না। মা 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 আপনি শান্ত হন প্লিজ, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। আমি কিভাবে শান্ত হব? এতক্ষণ ধরে দরজাটা বন্ধ করে রেখেছি, এটাতেই তো আমার ভেতরে প্রেশার আরো বেড়ে যাচ্ছে। আপনাদের বাড়িটা না সত্যি খুব অদ্ভুত, আর এই বাড়ির মানুষগুলো তার চেয়েও বড় অদ্ভুত। আপনি এই বাড়ির মানুষজনকে ভালো মতো চেনেন না ডক্টর। তোমাদের প্রশ্রয় পেয়ে অনেক হয়েছে। এখন যা বলার যা করার সেটা আমি করব। আমি নিজে যাব। ভাবি, আপনার ভালোবাসার নমুনা তো দেখতেই পাইতেছি, আর ভাই যে আপনারা কি পরিমাণ ভালোবাসে সেটা আপনার আসা যাওয়া দেখলেই বোঝা যায়। তবে আপনি কোনো চিন্তা করেন না, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে আরাম করেন। আমি থাকতে ভাইয়ের এখানে কোনো অসুবিধা হইব না। তোমরা দুইজন যেই লেভেলের প্ল্যান করতেছো আমায় নিয়ে, মানে মনে হচ্ছে যে বাড়িতে মেঘা আর অফিসে কাশেম ভাই, এই দুজন না থাকলে আমি চলতেই পারতাম না। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক আড্ডা হয়েছে নাহিয়ান। এখন আর আমি তোমার কাছে ডিস্টার্ব করবো না। এখন আমি বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিব। আজকে বাসায় গিয়ে আমাকে পড়তে হবে না, ভাবতেই যে কি শান্তি লাগতেছে। উফ, আচ্ছা আমি যাই। হ্যাঁ ভাবি, আপনি ছায়ায় গিয়ে একটু দাঁড়ান, আমি ভালো একটা রিক্সা ডেকে দিতেছি, একদম আরামে চলে যান। ওই তো খালি মামা এদিকে আসো, আসো আসো। রিক্সাটা ভালো আছে মনে হচ্ছে, আসো। মামা, এইটা আমাদের ভাবি, বুঝছো? একদম ভিআইপি সার্ভিস দিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? আই এম সিরিয়াসলি প্রাউড অফ ইউ নাহিয়ান। যে ছেলেটা রাজপুত্রের মতো লাইফ লিড করতো, সে আজকে তার সেলফ রেসপেক্টের জন্য এত ফাইট করতেছে। সত্যি আমার তোমার জন্য অনেক গর্ব হয়। আচ্ছা শোনো, আমি বাসায় তোমার জন্য ওয়েট করবো, তাড়াতাড়ি চলে এসো। মেঘা, আমার এই সিচুয়েশনে তোমার মেন্টাল সাপোর্টটা যে আমার কি পরিমাণ দরকার ছিল তুমি জানো না মেঘা। আমি তোমার এই সাপোর্টটুকু না পেলে আমি শেষ হয়ে যেতাম মেঘা। মেঘা, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট মেঘা। মামা, সাবধানে যাবেন। হ্যাঁ, মামা যান। আর গিয়ে কিন্তু টেক্সট করো। ওকে, বাই। বাসায় পোষাচ্ছে না, তাই না? এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোমান্স দেখানো হচ্ছে। এই সুখ, এই প্রেম আমি বেশি দিন রাখতাম না। এটাই লাস্ট, আর 1 মিনিট লাগবে, এরপর আপনি ফ্রি। জেসমিন, এই জেসমিন, এই ঘরের দরজা বন্ধ কেন? দরজা খোল বলছি। না, স্টপ, একদম নড়বেন না, জাস্ট ডোন্ট মুভ। বাইরে আম্মা এসেছে, আপনি আম্মার মেজাজ সম্পর্কে জানেন না। দরজা না খুললে খুব খারাপ হবে। প্লিজ ডক্টর, যা করো তাড়াতাড়ি করুন। আপনি আমাকে আমার কাজটা ঠিক মতো করতে দিন। আমি আপনার জীবনে কোনো রকম রিস্ক নিতে পারবো না। এই ওষুধটা যাওয়ার সময় একটু এদিক ওদিক হলে আপনি যে কোনো মুহূর্তে কলাপস করতে পারেন, তখন আমি চাইলেও আপনাকে বাঁচাতে পারবো না। আম্মা যদি ভেতরে ঢোকে? আপনি উত্তেজিত হবেন না, আমি তো আপনাকে কথা দিয়েছি যে আমি সামনে নেবো পুরোটা। জেসমিন, কি হলো? কি হলো তোর? এই দরজা খুলবি কিনা বল। তুই ঘরের ভিতরে কি করছিস?
কি হলো জেসমিন? জেসমিন, দরজা খোল, দরজা খোল। মা মা প্লিজ প্লিজ আপনি এভাবে চেঁচামেচি করবেন না। আপনি ডেকেছেন না, ও এক্ষুনি দরজা খুলবে। আপনি একটু ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি ওদেরকে ডেকে আনছি। আচ্ছা কি পেয়েছো ওরা আমাকে? কি শুরু করেছে এখানে? আচ্ছা এটা কোনো ভদ্রলোকের বাড়ি নাকি একটা বাজার? হ্যাঁ, আরে একটা বাইরের লোককে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকবে? কি হয়েছে আম্মা? বড় ভাই কিছু হয়নি। কিছু হয়নি মানে? সাফাই তুই যা, তুই দেখ জেসমিন একটা বাইরের লোককে নিয়ে ঘর দরজা বন্ধ করে বসে আছে। তুই দেখ না, হ্যাঁ, আর দেখে বল যাকে তাকে নিয়ে এসে বাড়ির ভিতরে বসে থাকা যাবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বড় ভাই, মা একটু বেশি উত্তেজিত হয়ে গেছে। ভেতরে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, আর উনি জেসমিনের বন্ধু। আরে রাখো তুমি, জেসমিনের বন্ধু বন্ধু যাতে গেস্ট রুমের দরজা বন্ধ করে বসে থাকবে কেন? ওনার তো ড্রয়িং রুমে বসবার কথা। হ্যাঁ, কে এই লোক? যা, তুই দেখ। ডক্টর ইমতিয়াজ, যিনি এতদিন রাশাকে পড়িয়েছে, আর জেসমিন যেদিন অসুস্থ হলো উনিই তো। আরে রাখো ডক্টর আর প্রক্টর, তাতে কিচ্ছু যায় আসে না। এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, উনি দরজা আটকে ঘরের মধ্যে বসে থাকবে কেন? হ্যাঁ, আর এই বয়সে কি জেসমিনের মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে, নাকি এই মাঝ বয়সে এসে আম্মাকে পেইন দিতে চাচ্ছে? আম্মা আম্মা আম্মা, তুমি মাথাটা ঠান্ডা করো। আমি দেখছি তোমার শরীর খারাপ করবে। আমি 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 দেখছি কি করা যায়। বিপাশা, তুমি আম্মার দিকে খেয়াল রাখো। আরে শান্ত হব কিভাবে? এতদিন এই বাড়িতে যা হয়নি এখন আমাকে তাই দেখতে হবে। জেসমিন, দরজা খোল। জেসমিন, এই আপনি আপনি বেরিয়ে আসুন রুম থেকে, বেরিয়ে আসুন বলছি। ওনার সাথে এভাবে কথা বলো না বড় ভাই। তোমার যা বলো তুমি আমাকে বলো। তোর সঙ্গে নতুন করে কথা বলার কিছু নেই। এই যে আপনি বেরিয়ে আসুন। আপনি পরিচয় কি আপনার? একটা ভদ্রলোকের বাসায় এসে অভদ্রতা করতে লজ্জা লাগে না আপনার? তুমি ওনাকে কোনোভাবে অপমান করতে পারো না বড় ভাই। উনি আমার গেস্ট। কোনো অসুবিধা নেই জেসমিন, আমি ওনার সাথে কথা বলছি। পরিবারের মানুষ এমন একটা সিচুয়েশন আসলে ভুল তো বুঝতেই পারে। আর তাছাড়া আপনারা যেটা ভাবছেন ব্যাপারটা ওরকম না। আর জেসমিন আর আমি আসলে একটা জরুরি কাজের ব্যাপারে কথা বলছিলাম। ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল, তাই আমি বলেছিলাম দরজাটা বন্ধ রাখতে। জেসমিন এটা একদমই চাইনি, নিষেধ করছিল বারবার। এই আমাকে শেখাচ্ছে, যা বলবেন আমি তাই বিশ্বাস করবো। বোকা পেয়েছেন আমাকে। বড় ভাই প্লিজ ওনাকে ছেড়ে দিন। বড় ভাই প্লিজ। বড় ভাই কি হচ্ছে এসব? একটা কথা বলবি না তুই। আমি আজ এই স্টুপিডটাকে ইমতিয়াজ আঙ্কেল আর মাম্মাম একজন আরেকজনকে ভালোবাসে। তারা খুব শীঘ্রই একজন আরেকজনকে বিয়ে করবে। বিয়ে করবে? আজকে প্রচুর ধকল গেছে। ও এই ছেলে, এখানে স্টুপিডের মতো দাঁড়িয়ে না থেকে আমার এই জুতা মোজাগুলো খুলো তো। খোলো, খুলে আমার অফিসে পাওয়া স্লিপারটা নিয়ে এসো। যাও। আরে দেখছো কি? খোলো না। খোলো খোলো।
দাও 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 গুড, ভেরি গুড। শোনো, এখন এক কাজ করো, এই জুতো মোজা জোড়া তুমি অফিসের ছাদে রোদে দিয়ে আসো, শুকোতে দাও। কারণ কি জানো, পৃথিবীতে কুৎসিত দুর্গন্ধের জায়গায় দ্বিতীয় স্থানে আছে এই জুতা মোজা গন্ধ, আর প্রথম স্থানে কি আছে জানো? যায় না স্যার। জানো না? জানবে সবকিছু শীঘ্রই জানতে পারবে। হ্যালো, কি আমার সঙ্গে দেখা করতে চায়? আচ্ছা ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এসব কি শুনলাম সাফায়েত? রাশা কিছু আমল তামল বলছে, তোরা কিছু বলছিস না কেন? তুই কেন এসব বলছিস রাশা? মুখে যা আসে তাই বলবি? ভুল কিছু বলছি না তো। সত্যি কি ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারাই বলুক। এই বয়সে এসে মাম্মাম বিয়ে করবে, এটা তো কেউ নর্মালি নিতে পারবা না। এই ভয়ের জন্যই মাম্মাম কাউকে কিছু শেয়ার করতে পারে নাই। আর ইমতিয়াজ আঙ্কেল প্রত্যেক দিন বাসায় আসে মাম্মামকে বুঝাইতে, লাইভে মুভ অন করার জন্যও বলে, ইভেন মাঝে মাঝে তো বেড়াতেও নিয়ে যায়। কিন্তু মাম্মাম শুধু নানুর কথা ভেবেই রাজি হয় না। তুই এত সব জানলি কি করে? ইমতিয়াজ আঙ্কেল নিজে থেকে আমাকে সব বলছে। আর মাম্মাম তো আমার মা, আমাকে মুখ ফুটে না বললেও সে কিসে ভালো থাকবে সেইটা বোঝার ক্ষমতা আমার আছে। আমি মাম্মামের ভেতরে সবটাই জানি। ছি, 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 ছি। আর কিছু বাকি আছে জেসমিন আমাকে কষ্ট দেয়ার? তোকে জন্ম দিয়ে যদি আমি মেরে ফেলতাম তাহলে আমাকে আজ এই লজ্জায় পড়তে হতো না। তোর মরে যাওয়ার খবর পেলেও আমি এত কষ্ট পেতাম না যা তুই আজকে আমাকে দিলি। প্লিজ আপনি এবার থামেন প্লিজ। আচ্ছা নানু, তুমি মুখে যেটা বলতেছো সেটা কি সত্যি বিশ্বাস করো? মামাম যদি মরে যাইতো তুমি কি সত্যি খুশি হইতা? আমি আর তোর মুখে কোনো কথা শুনতে চাই না রাশা, এবার তুই থাম। এই তুমি ওখানে কার্টুনের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ শোনো, দাঁড়িয়ে না থেকে আমার ঘাটটা একটু টিপে দাও না, খুব ব্যথা করছে। আবার দেখো, ঘাট টিপতে যে ঘাটটা আবার আমার মোটকে দিও না। এসো এসো এসো। এদিকটা এই, তুমি থামলা কেন? কাজ চালিয়ে যাও। ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, এসেতে বলেছেন। তো কে আপনি? আপনার আসার কারণটা কি? আপনার সাথে আমার একান্ত জরুরি কিছু কথা আছে, বিষয়টা কনফিডেন্সিয়াল। যাও না। স্যার ঠান্ডা পানি, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস কি লাগবে স্যার? প্লিজ হ্যাভ এ সিট, বসুন। লোকটার ফেসটাই দেখতে পারলাম না। শিট, বাট ভয়েসটা এত ফ্যামিলিয়ার, কোথায় শুনছি, জাস্ট ব্রেনে হিট করতেছে না। এবার বলেন আপনি কে? এরকম নাটকতা করার কোনো মানে হয় না।
হ্যালো মিস্টার রাহাবি, আমি রাজীব হাসান। হাসান অ্যান্ড সন্স কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। আপনারা দয়া করে জেসমিনকে কিছু বলবেন না প্লিজ, অনেক বলেছেন। আমি স্বীকার করছি অপরাধ আমার উচিত ছিল আপনার কাছে অথবা জেসমিনের বড় ভাইদের কাছে এসে এই কথাটা প্রথমে বলা, কিন্তু জেসমিনের কনসার্ন ছাড়া আমি তো আসলে কথাটা বলতে পারিনি। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আসলে আমাকে সমস্ত কিছু খোলাসা করে বলতেই হবে। আসলে জেসমিনের আমি আসলে নিষেধ করেছিলাম ওকে, আমাদের এই সম্পর্কের কথা জানে বাড়ির কেউ না জানে। আমি এমনিতে আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজ এই চলে যাওয়ার সময় সবাইকে এই বিব্রতকর পরিস্থিতি ফেলে দেওয়ার জন্য আমি সত্যি সবার কাছে মাফ চাইছি। আর কোনো দিন আমি এই বাড়িতে আসবো না। চলে যাওয়ার কথা কেন আসছে জেসমিন? এই বাড়িটা কি তোমার না? হ্যাঁ হ্যাঁ, চলে যাকো। ও চলে গেলে আমার বাড়ির সম্মান বাঁচবে। ও আগে আমার বাড়ির সম্মান রাখেনি, আজও রাখছে না। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যাবি। তুই দূর হ আমার বাড়ি থেকে। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ডক্টর ইমতিয়াজ, আপনি একটু দাঁড়ান, আমি আমার লাগেজটা নিয়ে আসি। $50 lakhs? মিস্টার রাজীব, আমি না ঠিক মেলাতে পারছি না যে আমার মতো এরকম একটা ছোট কোম্পানির সঙ্গে আপনার মতো এরকম জায়েন্ট ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ম্যাগনেট মানে আমার সঙ্গে কোলাবোরেশন করবে। এটা আমার মানে আমি ভাবতে পারছি না। এটা তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ইজ এনিথিং অল রাইট? সবকিছু ঠিক আছে তো? মিস্টার হাবিব, বিজনেসে না অনেক সময় ছোট পুঁজি দিয়ে অনেক বড় খেলা খেলতে হয়। আমি এইভাবেই ছোটদের সাথে নিয়ে ধীরে ধীরে বড় হতে চাই। এই যে 50 লাখ টাকার চেকটা, এটা কিন্তু ভুল না। এটা আমাদের যৌথ বিজনেসের ফার্স্ট এগ্রিমেন্ট অ্যাডভান্স। আমার উপর ভরসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আপনার কি দরকার, একবার মুখ ফুটে শুধু বলবেন, এই হাবিব আপনার জন্য জান দিয়ে দেবে। এই জানফান দেওয়া না আমার কাছে প্যাথেটিক লাগে। যদি আমার জন্য ছোট্ট একটা হেল্প করেন তাহলে। কি যে বলেন, ছোট্ট একটা help? কি লাগবে আপনার বলুন না, বলুন। আপনি শুধু মুখ ফুটে একবার বলুন, দেখুন আমি কি করি। এই যে আপনার রুম থেকে একটু আগে একটা ছেলে বের হয়ে গেল না, ওকে আমি পার্সোনালি চিনি। ওই ছেলেটাকে আজ এই মুহূর্তে আপনার অফিস থেকে স্যাক করতে হবে। কি
কি বলছেন আপনি? মানে ও তো সামান্য একটা পিয়ন, ওকে আপনি... এই, আমি এখানে পরীক্ষা দিতে আসিনি যে আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব। আর এইসবে না আমার খুব ইরিটেশন হয়, আর তখন আমি সব চেক ফেক না টেল ফিল সব ক্যান্সেল করে দিই। কি 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 বলছেন, কি সমস্ত বলছেন? নাই, ওর চাকরি নেই, এখন থেকে নেই। আর তাছাড়া এই ছেলেটা অফিসে একটা বিষ ফোড়ার মতো হয়েছে, একটা উটকো ঝামেলা, কোনো কাজের না, ওর চাকরি গন। জি থ্যাঙ্কস, আপনি সত্যি খুব কাজের। আসুন। $50 lakhs. হ্যালো মা। হ্যাঁ মেঘা, এইমাত্র বাসায় ফিরলে? তোর পরীক্ষা কেমন হলো রে মা? খুব ভালো হয়েছে মা, মাথা থেকে একদম বড় একটা প্রেশার নেমে গেছে। আলহামদুলিল্লাহ। ওহ, পরীক্ষা তো শেষ হলো মা। এখন একটা কথা খুব ভালো করে শোন, আমার কথাটা রাখ। নাহিয়ানের সাথে তোদের বিয়ের ব্যাপারে কথাটা বলে ফেলাচ। এই অনিশ্চিত জীবন তোর আর কতদিন টানবি মা? রাখবো মা, আমি অবশ্যই তোমার কথা রাখবো। আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি। কি? এই সেলফিশ শহরে নাহিয়ান একদম একা লড়াই করতেছে, ওর পাশে আমাকে একদম শক্তভাবে থাকতে হবে। আর এর জন্য আমাদের এক হতে হবে, আমাদের সমাজের কাছে, আমাদের পরিবারের কাছে আমরা যেন খারাপ না হই। আজকে ওর সাথে কথা বলবো মা। এই তো আমার মেয়ের মতো কথা। ঠিক আছে মা, তুই রেস্ট নে, এখন পরে কথা বলবো। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় এসো নাহিয়া, আজকে তোমাকে দারুণ একটা সারপ্রাইজ দিব। এমন সিদ্ধান্ত নেবেন না মা, জেসমিনের শরীরটা ভালো না। বড় ভাই আপনি কেন কিছু বলছেন না? জেসমিনকে আটকান প্লিজ। চলেন ডাক্তার ইমতিয়াজ। জেসমিন তুমি এভাবে যেও না, তোমার শরীর ভালো না, তুমি একা একা কিভাবে থাকবে? মাম্মাম কোথাও একা যাইতেছে না, আমি মাম্মামের সাথে যাব। মাম্মামের দেখাশোনা আমিই করব। আশা, তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? কি করবো মেজো আমি? এখানে তোমরা তো সবাই সবার জন্য আছো, মাম্মামের জন্য কে আছে? তাছাড়া যেই বাড়িতে আমার মায়ের কোনো রেসপেক্ট নাই, কোনো ভ্যালু নাই, সেই বাড়িতে তার মেয়ে হয়ে আমি কিভাবে থাকবো? ভেবো না তুমি হেরে গেছো মেজো ভাবি। তুমি রাশাকে যে আত্মসম্মান বোধ শিখিয়েছ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছ, তাতে এবারের সবাই হেরে গেল, তুমি জিতে গেছো। চল রাশা। জেসমিন দাঁড়া।
ডক্টর ইমতিয়াজকে ভালোবাসিস? কেন বড় ভাই? তুমি কি আবার তোমার বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে আমাকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে? আচ্ছা, তুমি কি ওনার কোনো ক্ষতি করবে, যেমনটি করেছিলে আমার সাথে আগেরবার? আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমি যেটা ভালো বুঝবো আমি শুধু সেটাই করব। আমার প্রশ্নের উত্তর এটা নয়। আমি জানতে চেয়েছি তুই ইমতিয়াজকে ভালোবাসিস কিনা। হ্যাঁ, ভালোবাসি। ডক্টর ইমতিয়াজ, আপনি কি আমার বোনকে বিয়ে করতে চান? হ্যাঁ, চাই। আমি সত্যি জেসমিনকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আপনার প্লিজ একটু দাঁড়ান। হ্যাঁ, আমরা আসলে সবাই অনেক বড় ভুল করে ফেলেছি। জেসমিন আর ইমতিয়াজের এই সিদ্ধান্তটা আমাদের খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত। ওদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আফটার অল জেসমিন এতগুলো বছর পর ওর অগোছলো জীবনটাকে আবার গুছিয়ে নিতে চেষ্টা করছে। আমাদের তো এখন ওর পাশে দাঁড়ানো উচিত, মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত। কি বলতে চাস তুই? কি বলতে চাস তুই? জেসমিন কোনোদিন কোনো কিছু করার আগে এই পরিবারের কথা কোনোদিন ভাবেনি, এই সমাজের কথাও ভাবেনি। ও একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে এই বয়সে এসে আবার একটা কেলেঙ্কারি করতে যাচ্ছে। ও নিজের জীবন কি গোছাবে? হ্যাঁ, আম্মা, জেসমিনের অতীতের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী ছিলাম। আর সবচেয়ে বড় অপরাধী তো আমি। এখন আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের ভুল সূত্রে নেবার। এত বড় একটা মেয়ে আছে যার ঘরে, সে আবার এখন বিয়ে করতে চাচ্ছে, আর সেটাকে তুই সাপোর্ট করছিস? আমার তো কোনো সমস্যা নাই নানু। আমার মাম্মাম যা করলে হ্যাপি থাকবে, ভালো থাকবে, মাম্মাম সেটাই করুক। আমি আমার মাম্মামকে এই বিয়েতে সাপোর্ট করি। প্লিজ তোমরা সবাই চুপ করো। এই কথাগুলো এই পরিবেশের সবার জন্য খুবই অস্বস্তিকর। জেসমিন, তুই একটা কথা বলবি না। এখানে তোর বড় ভাই, আমি কথা বলছি না। তুই চুপচাপ দাঁড়িয়ে থাক ওখানে। আমার দিন বদলেছে। প্লিজ তুমি একবার জেসমিনের দিকটা ভেবে দেখো। ওর কি অধিকার নেই জীবনে একটু শান্তিতে থাকার? ওর কি অধিকার নেই ওর ভালোবাসার মানুষটার পাশে থাকার? আমাদের নিজেদের মেয়ের ভালো তো আমাদেরকেই দেখতে হবে, তাই না মা?
আমি নিজে একবারই একই জেদে আর ভুলের কারণে আমার হাতুড়ে জেসমিনের 20টা বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছি আম্মা। ওকে হারিয়ে ফেলেছিলাম। আজ এত বছর পর ও যখন আমাদের কাছে ফিরে এসেছে, ও আমার সাথে কথা না বলুক, আমাকে ভালো না বাসুক, না বাসতেই পারে, ও আমার চোখের সামনে আছে আম্মা। এটাই আমার জন্য অনেক বড় শান্তি। জেসমিন, কোথাও যাবে না তুই, এ বাড়িটা তো তোরও। আম্মা, আম্মা তুমি জেসমিনকে কোথাও যেতে দিও না। এই যে ইমতিয়াজ সাহেব আছেন, তার সঙ্গে কথা বলে পারিবারিকভাবে একটা ডিসিশন নিয়ে জানিয়ে দাও তুমি সবাইকে। আম্মা, এবার অন্তত আমাদের জেসমিন একটু ভালো থাকুক। হয়েছে বড় ভাই, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। তুমি আমার হয়ে এতক্ষণ ধরে কথা বলছো, এতে আমার সব পাওয়া হয়ে গেছে, আমার সব কষ্ট চলে গেছে। জেসমিন, আমাকে তুই মাফ করে দে। যে কাজটা আজ থেকে 20 বছর আগে করার কথা ছিল, সেই কাজটা এতদিনে এত বয়সে এসে আমাকে করতে হচ্ছে। আমি আসলে কখনোই তোকে বুঝে উঠতে পারিনি রে বোন, আমাকে মাফ করে দিস। আমার আর কোনো রাগ নেই বড় ভাই, প্লিজ তুমি এভাবে গিল্টি ফিল করো না, আর এভাবে নিজেকে অপরাধী ভেবো না। বিশ্বাস করো, আমি তোমাকে খুব মিস করেছি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিপদে, প্রতিটা আনন্দে আমি আমার এই বড় ভাইটাকে সব সময় মিস করেছি। তুমি কি কোনো জাদুমন্ত্র করেছিলে নাকি রাশা? কেন আঙ্কেল? মানে এই যে তুমি ঠিক যেভাবে চাইলে সিচুয়েশনটা ঠিক সেরকম হয়ে গেল। মানে সবাই কিভাবে নিজে থেকে এসে আজকে জেসমিনের পাশে দাঁড়াচ্ছে। মানুষ মন থেকে যেটা চায় সে সেটা ঠিকই পায়। আচ্ছা, এই কঠিন কাজটা করার জন্য আপনাকে কি করে থ্যাঙ্কস দিব আমি? আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, তুমি এমনিতে অনেক কিছু করেছো। তবে এখন তোমার মায়ের যেটা দরকার সেটা হচ্ছে প্রপার রেস্ট। মানে একটু আগে ওর শরীরে অনেক কড়া ডোজের ওষুধ গেছে, ওর এখন যেটা দরকার সেটা হচ্ছে ঘুম। এই রাশা, শোন, যা তুই তো মায়ের আর তোর ব্যাগ নিয়ে 2 মিনিটের মধ্যে যার যার ঘরে লাগিয়ে রেখে যা, যা বলছি। নানু নিজের মুখে না বললে তো। খবরদার রাশা, আর একটু পাকনামি করবি না। সাফাই যা বলছে তাই কর। আপনি এই মেয়েটাকে আচ্ছা করে বকে দিন, আমি আজকে দেখতাম ও কিভাবে এই বাড়ি ছেড়ে চলে যায়। আর যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেত, কাল কাল আমি ওর কানটা ধরে টেনে নিয়ে আসতাম। যা, ব্যাগ নিয়ে যা। ওকে মেজো মামি, ওকে নানু। আমারটা নিও না রাশা, তুমি এখানে থাকছো, আমাকে তো যেতেই হবে।
এই এই ছেলে, এই তোমাকে না এটা ঠিক করতে বলেছিলাম, হ্যাঁ? এটা দেখো না কিরকম শব্দ করছে, নড়ছে। ঠিক করতে পারোনি? কি করেছো তুমি সারাটা দিন? খুব কাজে ফাঁকি দেওয়া শিখে গেছো না? আরে না পারলে তো মিস্ত্রিকে কে আনবে? কেমন ফ্যামিলির ছেলে তুমি বলো তো? এগুলো করতে, ঠিক করতে তো লেখাপড়াও লাগে না। কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যাঁ, বলবেই বা কি করে? যেমন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো তেমনটাই তো রক্তে থাকবে। ওই ছোট লোক ফ্যামিলির রক্ত কখনো না ভদ্রতা শেখায় না। তোমার বাবা মাও তো শেখায়নি কিছু তোমাকে, আর শেখাবেই বা কি করে? তারা নিজেরাই তো কিছু জানে না। শুনেছি তারা তো বিদেশে ছিল, সেখানে কে কি করে বেরিয়েছে সেটা আল্লাহই জানে। আর ওই বিদেশে তো ওই বাবা মা সন্তানের কোনো কিছুর ঠিক থাকে না। অনেক বলছেন আপনি, আর একটা কথা, আপনি আপনার লিমিট ক্রস করতেছেন। মানুষকে ন্যূনতম রেসপেক্ট দেওয়ার বেসিক ম্যানার্স আপনার নাই। আমি আপনার এখানে পিওরে জব করি, আমি আপনার কৃতদাস না। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। আমাদের কেউ কোথাও কৃতদাস হয়ে থাকে না। চল তোর চাকরি নাই, এই মুহূর্তে তুই ছেড়ে যা। আমার অফিস ছেড়ে এক্ষুনি চলে যাবো চোখের সামনে দিকে, বেরিয়ে যা। আপনি আমার কি ভাবছেন? আপনি কি ভাবছেন আজকে থেকে আমি কাজ করবো না, আমি রিজাইন নিয়ে নেবো? আপনার মতো টক্সিক মানুষজনের না, আপনার মতো টক্সিক মানুষজনের জন্য ওয়ার্ল্ডের সব জায়গায় এই কাজে নিয়ে ভেদাভেদ আছে। বাট আপনাদের মতো মানুষজন বাদে যারা আছে, এরা কাজ নিয়ে কখনো কাউকে জাজ করে না, কাউকে হিমিলিয়েট করে না। আপনি বুঝতে পারছেন? আপনার মতো মানুষজন না সভ্য সমাজে ফ্রিলি ঘুরে বেড়ানোর কোনো রাইট নেই আপনাদের। আপনাদের কি উচিত জানেন? আপনাদের কি উচিত জানেন? আপনাদের চিড়িয়াখানায় ভরে রাখা উচিত, যাতে সবাই দেখতে পারে যে আপনারা মেন্টালি কত সিক, আপনাদের মেন্টালি কত চিপ। আমি আজকে রিজাইন দিয়ে দেব। এইখানে কাজ করা আমার পক্ষেই পসিবল না। আপনি থাকেন আপনার জব। Oh my God. Oh my God. যাক বাবা, বাঁচা গেল। পুরাই তো বাবার ক্যারেক্টার পাইছে। যাক, বাঁচা গেল। যার নামে যাক, গো টু দ্য হেল। 50 লাখ, এই টাকা ভাঙাবো আর ফুর্তি করবো। যাচ্ছি তাহলে। জেসমিন, সব ঝামেলা তো মিটেই গেছে, মাও তো তোমাকে আর ভুল বুঝছে না, তারপর তুমি বারবার কেন যাওয়ার কথা বলছো? আজ আমার খুব শান্তি লাগছে, আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আমার জীবনটা তো অন্যদের সবার জীবন থেকে বদলে গেছে। আমার পক্ষে কোনোভাবেই এ বাসায় থাকা সম্ভব না, আমাকে যেতেই হবে। কেন যেতেই হবে? কেন জেসমিন? তুই আমার জন্য যেতে চাইছিস? আমি মা হয়ে তোকে কত নিষ্ঠুর কথা বলেছি, আর জেসমিন হয়তো আমাকে এখনো ক্ষমা করতে পারেনি। না আম্মা, তোমার উপর আমার কোনো রাগ নেই। আমার যত আক্ষেপ ছিল সেদিন তোমাকে শুনিয়ে আমি সব মন থেকে বের করে দিয়েছি। আর এরপর তোমার হাতে স্যুপ খেয়ে আমার মনে হয়েছে কি সৌভাগ্য আমার। আমি মায়ের ভালোবাসাকেও সন্দেহ করেছি। তুই যাস না মা,
চাস আমার কাছে থেকে যা। খুব লোভ হচ্ছে আম্মা এই ভালোবাসার বন্ধনে থেকে যেতে। আমাকে আটকেও না, আমি থাকতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না রে জেসমিন? কারণ মাম্মাম তোমাদের কাউকেই আর নতুন করে কষ্ট দিতে চায় না নানু। সরি মাম্মাম, আমাকে এবার সত্যিটা সবার সামনে বলতেই হচ্ছে। মানে অনেক নাটকই তো করলাম আমরা, সবাই সবার সাথে মুখ লুকায়া অনেক মিথ্যা বলছি, কিন্তু আর না। এখন তোমার সাথে সবার দূরত্ব কমে গেছে, আর তুমিও বুঝে গেছো কেউ আর এখন তোমার সাথে সিম্প্যাথি দেখায় ভালোবাসে না। তুমি এই বাড়ির, এই ফ্যামিলিরই তো একজন। রাশা, তুমি কি বলতে চাচ্ছ? মানে কোন সত্যি কথা বলছো? গো হেড রেশা, তুমি বলো, সত্য লুকিয়ে রাখাটা কারোর জন্য ভালো কিছু নিয়ে আসবে না। এটাই সময়। কি বলবে ও? না, রাশা কিছু বলবে না। ওকে সব জেনে গেছে। হ্যাঁ জেসমিন, রাশা সব জানে। শুধু রাশা না, আমিও সব জানি। রাশা তোমাকে একা কেন যেতে দিতে চাচ্ছে না তুমি বোঝনি? কি মনে করো তুমি নিজেকে? তুমি নিজেই সব বুদ্ধি রাখো, আর আমরা কেউ কিচ্ছু বুঝবো না। এত বড় একটা কথা তুমি আমাদের সবার কাছ থেকে কিভাবে লুকিয়ে রাখলে জেসমিন? আরে কি শুরু করলি তোরা? কি লুকিয়েছিস? কি লুকাচ্ছিস তোরা? কেউ কিচ্ছু বলবে না, প্লিজ প্লিজ। জেসমিন তুই চুপ কর। রাশা, কি লুকিয়েছে তোর মা? মাম্মামের আর কি? মাম্মামের ক্যান্সার হয়েছে নানু। কি? আর ইমতিয়াজ আঙ্কেলই মাম্মামের ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর। উনি প্রতিদিন এসে মাম্মামকে থেরাপি আর ইনজেকশন দিচ্ছিলেন। এর জন্যই আমি কাউকে কিচ্ছু বলতে চাইনি। সবাই আমাকে ঘৃণা করতে করতে একদিন আমি পৃথিবীর আড়াল হয়ে যেতাম। সেটাই ভালো ছিল। সেটা ভালো ছিল না? আশ্চর্য, সামান্য একটা অসুখ নিয়ে তো হাইপার আবার কি আছে? আমি না বুঝতে পারছি না, তোমাদের সবকিছুতেই না অনেক বাড়াবাড়ি। জেসমিন, যা তো, যা তুই তোর রুমে যা, তোর কিচ্ছু হবে না। আম্মা, আমি বলছি জেসমিনের কিচ্ছু হবে না। এখন চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেছে তোমার কোনো আইডিয়া আছে? বিভাসা, ডক্টর ইমতিয়াজ, ওকে কাইন্ডলি আপনারা রুমে নিয়ে যান। আম্মার সামনে থেকে ওকে সরান, নিয়ে যান ওকে। তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি ডক্টর। আমার কিচ্ছু হবে না আম্মা।
আমি বলছি তো জেসমিনের কিচ্ছু হবে না, আমি আছি না। আমার বোনের আমি কিচ্ছু হতে দেবো না, আমি কিচ্ছু হতে দেবো না আমার বোন। কেঁদো না, কেঁদো। এই পাঞ্জাবিটা এখানে কেন? এটা তো মেঘা যত্ন করে তুলে রাখছিল। আসার পর প্রথম দিন এটাই কিনছিলাম। এটা এটা বের করে রাখছে কেন? মেঘা, মেঘা, মেঘা। মেঘা, মেঘা, তুমি এই শাড়ি পরছো? কেমন লাগতেছে আমাকে নাহিয়ান? শুধু চেয়ে চেয়ে দেখলে তো হবে না। এই যে বিছানায় একটা রাজপুত্রের পোশাক রাখা আছে, যাও হাত মুখ ধুয়ে এসে পাঞ্জাবিটা পরে নাও। তুমি হঠাৎ এই শাড়ি পাঞ্জাবি এগুলো বের করলা কেন? মানে তুমি তো এগুলো যত্ন করে তুলে রাখছিলা, মানে আমাদের বিয়ের দিন পরবা তাই। সেটাই তো করতেছি নাহিয়ান, আজকে আমাদের বিয়ে। মানে বিয়ে? বিয়ে মানে? সরি, আংটি কেনার টাকা নেই, তাই এইভাবেই বলতে হইতেছে। উইল ইউ ম্যারি মি নাহিয়ান? আমাকে বিয়ে করবি তুমি আজকে এই মুহূর্তে? বিয়ে মানে কি মেঘা? মানে আর ইউ ক্রেজি? তোমার মাথা ঠিক আছে মেঘা? এইসব আইডিয়া তুমি কোত্থেকে নিয়ে আসছো? শোনো নাহিয়ান, আমি সত্যি বলতেছি, নো ড্রামা, জাস্ট ফোকাস অন মি। আমাকে তো তুমি অনেক আগেই এনগেজ করে ফেলছো। এই মুহূর্তে আমার লাইফ টাইম পার্টনার হবা। ফাজলামি বন্ধ করো মেঘা, ওঠো তো প্লিজ, ওঠো। ফাইজলিমি করতেছি না নাহিয়ান, আমি সিরিয়াস। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না মেঘা, ইটস ইম্পসিবল। কেন পারবো না নাহিয়ান? তুমি তোমাকে সেই দিনই বিয়ে করতে চাইছিলে যেদিন আমরা বাসা থেকে বের হয়ে আসছি। তাহলে এখন কেন হঠাৎ করে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল? কোনো সমস্যা? প্রবলেম আমার রিয়েলিটি মেঘা। আর তুমি কেন আমাকে বিয়ে করতে চাইতেছো আমি খুব ভালো করে জানি। আমার জবের কথা জেনে বিয়ের নামে আমাকে করুণা করতে হবে না মেঘা। নাহিয়ান, আমাদের বিয়ের সাথে তোমার জবের কথা কেন আসতেছে? তুমি কি জব করো সেটা আমার কাছে কোনো ফ্যাক্টই না। বাট জব করি কিনা এটা তো ফ্যাক্ট। আমার জবটা নাই মেঘা। আমি এখন বেকার, জাস্ট আ লুজার। আর এই অবস্থায় আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না মেঘা। জব নাই
কেন? থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি ইমতিয়াজ আঙ্কেল, আপনি ওয়ার্ল্ডের বেস্ট। আই উইশ আপনি সত্যি সত্যি আমার বাবা হতেন। তুমিও খুবই দারুণ একটা মেয়ে রাশা, তোমার মতো একটা মেয়ে থাকলে আমার খুব ভালো লাগতো। এবার আমাকে আমার কাজটা একটু করতে দাও। আমি নানুর কাছে যাইতেছি, বুঝতেই পারতেছেন এই অবস্থায় নানু একদম ভেঙে গেছে। তুই জানা আমি আছি, আর ডক্টরও আছে, তোকে এত চিন্তা করতে হবে না, যা। আমি জানি ইমতিয়াজ আঙ্কেল থাকলে মামামকে নিয়ে আমার একদমই ভাবতে হবে না। এটা দিলে আপনার ঘুমটা একটু ভালো হবে আজকে। কিন্তু আপনার তো আজকে আর ভালো ঘুম হবে না। আপনি নিশ্চয়ই ভাবছেন একজন ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গিয়ে কি বিপদেই না পড়লাম। ভয় পাবেন না ডক্টর, আমাকে আপনার বিয়ে করতে হবে না। আমি ডাক্তার, আমাকে ভয় পেলে তো আর চলে না। আর আপনি শুনে ভাববেন না তো, রিল্যাক্স করুন। এখানে আপনাকে আর কুল থাকার অভিনয় করতে হবে না, এমনিতে আপনি আমাদের জন্য অনেক করেছেন। শুধু ধন্যবাদ দিলে আসলে আপনাকে ছোট করা হবে। আর রাশা তো অবুঝ মেয়ে, ও আবেগেই আমাদের বিয়ে কথাটা বলে ফেলেছে। আর আমিও সায় দিয়েছিলাম যেন আসল সত্যটা সবাই না জানে, কিন্তু এখন তো সবাই আসল সত্যটা জেনে গেছে। তাই এসব বিয়ে টিয়ে নিয়ে আর কেউ কথা বাড়াবে না, আপনি চিন্তা করবেন না ডক্টর। এসব কিছু না ভাবার মতো আপনার শরীরের অবস্থা এখন আর নেই। আপনার এখন অনেক রেস্ট দরকার, টানা একটা ঘুম। আপনার কাছে মাফ চাওয়ার ভাষা আমার জানা নেই, আবার কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও আমার জানা নেই। আপনি কিন্তু একদমই ভাববেন না এই নাটকটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আমাদের বাসার সবাই অনেক ভালো, সবাই অনেক বোঝে, কেউ আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। জেসমিন, তুমি কেন এত অপরাধ বোধে ভুগছো? ডক্টর ইমতিয়াজ একজন প্রফেশনাল ডক্টর, উনি নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এতক্ষণ ধরে ড্রয়িং রুমে যেসব কথা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। রাশা বাচ্চা মেয়ে, ও আবেগের বশে একটা অবান্তর কথা বলে ফেলেছে, আর তুমিও কেন সেটা ধরে বসে আছো? আর ডক্টর ইমতিয়াজি বা কেন আবেগের বশে মিথ্যে নাটক করে যাবে আমাদের সাথে? একদম ঠিক বলেছো ভাবি, একদম ঠিক। ডাক্তার ইমতিয়াজ খুব ভালো মানুষ। অনেক কথা হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি কাল আবার আসবো। থ্যাংক ইউ ডক্টর ফর এভরিথিং।
তুমি শুধু শুধু কেন চিন্তা করতেছো? যা হয়েছে ভালোর জন্য হয়েছে। দেখো, আমরা বিয়ের পর ছোটখাটো একটা বিজনেস করব। আরে আছেন, এখন তো অনলাইনে কত ধরনের বিজনেস করা যায়। ওয়েট মেঘা, তুমি বোধহয় আমার কথা শুনতে পাও না, আর আমার কথা শুনবো না শোনার ভান করতেছো। আমরা এখনই বিয়ে করতে পারবো না মেঘা। আমার আমার জবটা নাই, তুমি কেন বুঝতেছো না? নাহিয়ান, তোমার এই ওভার থিঙ্কিং মার্কার লজিক এখন বন্ধ করো তো। কেন এই জবলেস আর ফালতু এক্সকিউজ দিতেছো? দেখো, যেই দিন তুমি আমাকে বিয়ে করার প্রপোজ করছিলা সেদিন কি তোমার জব ছিল? আমি ভুল করছিলাম মেঘা। বিয়ে মানে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, আমি তখন বুঝতেই পারিনি। প্লিজ মেঘা, এখন এই বিয়ে টিয়ের কথা প্লিজ বাদ দাও। আগে আমরা ক্যারিয়ারে ফোকাস হই, ক্যারিয়ারটা বিল্ড আপ হোক, তারপর না এসব ভাবা যাবে। দেখো, আমি ওইটাই মনে করতাম, কিন্তু মা বলার পর থেকে মনে হইতেছে যে আমরা একসাথে আছি কিন্তু সংসার করার মতোই তো থাকতেছি। এটা ঠিক দেখাইতেছে না, বিয়েটা করে ফেলাই ভালো। আর মা তো আমাদেরকে মেনে নিছে। তুমি এতদিন তোমার মায়ের মেনে নেওয়ার অপেক্ষায় ছিল, জানতাম না তো। দেখো মেঘা, আমার ফ্যামিলিরও তোমাকে মেনে নিতে হবে, নইলে আমি বিয়েটা করতে পারবো না। তোমার ফ্যামিলি কোনোদিন আমাকে মেনে নিবে না নাহিয়ান, সেটা আমি জানি। তারা মেনে না নিলে কি তুমি আমাকে বিয়ে করবে না? মেঘা, মেঘা, আমি তোমাকেই বিয়ে করবো, বাট স্টাবলিশড হয়ে তারপর বিয়ে করবো, যেমনটা তুমি চাও। নাহিয়ান, মা বলতেছিল এখন বিয়ে না করলে পরে ঝামেলা হইতে পারে। মেঘা, আমরা আমাদের ইচ্ছায় বিয়ে করব, অন্য কারো ইচ্ছায় আমরা কেন বিয়ে করব? অন্য কেউ না নাহিয়ান, উনি আমার মা, আর মা আমাদের ভালো চায়। মা বলতেছিল যে এই মেঘা, তুমি তখন থেকে মা মা করতেছো কেন? মেঘা, আমার জবটা চলে গেছে, আমার জবটা আর নাই। তুমি একটাবার আস্ক করছো, একবার জিজ্ঞেস করছো, এই বিষয়ে কোনো কথা বলছো? তখন থেকে শুধুমাত্র মা বিয়ে করতে বলছে, মা বিয়ে করতে বলছে। এই উনি আমাদের মধ্যে ইন্টারফেয়ার কেন করবে? কেন করবে উনি? ওনার এত প্রেশার কিসের? এই আমাদের ভালো মন্দ আমরা বুঝি না? আমরা বুঝি না? ওনার ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে উনি আমাদের উপর কেন ওনার ডিসিশন চাপাই দিবে? খবরদার নাহিয়ান, আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা তুমি বলবে না, আমি কিন্তু সেটা মেনে নিব না। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি মেঘা, বি প্র্যাকটিক্যাল। আমাদের দুজনের ডিসিশনের মধ্যে তোমার মায়ের ডিসিশন চলে আসলে আমি তো সেটা মানতে পারবো না। হু ইজ শি? বলো, হু ইজ শি? শি ইজ আ থার্ড পারসন। কোন টোনে তুমি আমার সাথে কথা বলতেছো নাহিয়ান? তুমি যাকে নিয়ে এসব কথা বলতেছো উনি আমার মা। তোমার মাকে নিয়ে যদি আমি এসব বলতাম তখন তোমার কেমন লাগতো? মেঘা, কই যাইতেছো তুমি? এই রুমে আর এক সেকেন্ড থাকলে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো নাহিয়ান। মেঘা, মেঘা প্লিজ প্লিজ এত রিঅ্যাক্ট করো না। আমি এইভাবে কথা বলতে চাইনি। আই এম সরি মেঘা। নাহিয়ান প্লিজ আমার পেছন পেছন আইসো না। এই মুহূর্তে তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করতেছে না। মেঘা, মেঘা, শিট। জেসমিন কি করছে? ওর যে কি কষ্ট হচ্ছে বাবা, তুই আমাকে ওর কাছে কেন যেতে দিচ্ছিস না? সাফায়েত, আম্মা তুমি শান্ত একটু বসো তো। জেসমিনের কাছে বিপাশা আছে, ডক্টর আছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা মানে? অসুবিধা না মান, আমি মা তার কাছে নেই, এর চেয়ে বড় অসুবিধা আর কি হতে পারে? তুই আমাকে ওর কাছে যেতে দে বাবা, যেতে দে। আম্মা তুমি শান্ত হতো, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে
জেসমিনকে বেঁচে থাকার সাহসটা কে জোগাবে? তোমাকে তো শক্ত হতে হবে। আমি আর শক্ত হতে পারছি না বাবা। আমি সারা জীবন বুকের মধ্যে পাথর চেপে তোদেরকে সাহস জুগিয়েছি, এখন আমার এই পাথর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বাবা, আমাকে যেতে দে। আম্মা শান্ত হও, এই লড়াইটা আসলে আমাদের সবাইকে মিলেই লড়তে হবে। আমি একটু ওদিকটায় যাই, ডক্টরের সঙ্গে আমার কথা বলাটা জরুরি। আম্মা বাবা, ডাক্তার কি বলে, ওর কি অবস্থা, সবকিছু আমাকে স্পষ্ট করে জানাবি বাবা, আর কেউ যেন কোনো কিচ্ছু আমার কাছে না লুকায় বাবা। আম্মা তুমি শান্ত হও তো, কেউ কিচ্ছু লুকাবে না তোমার কাছ থেকে। আমি এসে তোমাকে জানাবো যে ডাক্তার কি বললো, কেমন? আচ্ছা বাবা, তুমি থাকো, আমি লুবনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, বড় মামিকে টাকার দরকার নাই, নানুর সাথে আমি থাকি। আই মিন, যদি নানু পারমিশন দেয়। থ্যাঙ্কস বিপাশা। আজকে রাতে খেয়ে গেলে হতো না? আমার হসপিটালে যাওয়াটা একটু জরুরি, আরো অনেক পেশেন্ট আছে। আর তুমি সবাইকে একটু বলো, আমি কাল এসে সব মাথা ঠান্ডা করে সবাই বুঝিয়ে বলবো। আমাকে বের হতেই হবে, আর তাছাড়া আজকে সবাই মানসিকভাবে একটু টেন্সড। জেসমিনের শরীরটা আজকে খুব বেশি খারাপ, সার্বক্ষণিক ওর পাশে কেউ থাকতে পারলে ভালো হতো। তা আমি তো থাকতে পারছি না, তুমি বা রাশা কি একটু থাকতে পারবে ওর পাশে আজকে? তুমি আমাকে চেনো না ইমতিয়াজ, আমি এতটা দায়িত্ব জ্ঞানহীন নিশ্চয়ই না। তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি জেসমিনকে দেখে রাখছি। থ্যাঙ্কস। তবে তোমাকে একা দোষ দিয়ে লাভ নেই, আমিও আজ তোমাকে চিনতে পারিনি। আমি আজ সত্যি চমকে গিয়েছিলাম যখন তুমি আর জেসমিনের বিয়ে সম্পর্ক এইসব নিয়ে কথা বলছিলে। আমার একবারের জন্য মনে হয়নি যে তুমি বানিয়ে বানিয়ে বলছো জেসমিনকে বিয়ে করবে। আমি সবার আগে তোমাকেই একটা কথা বলতে চাই, সেটা হলো তুমি শুধু আমাকেই ভালোবেসেছো আর আমাকেই ভালোবাসবে, সেটাই তো। কিন্তু ইমতিয়াজ, এখন আর এসবের কোনো মানে নেই। হ্যাঁ, একটা সময় ছিল যখন এই বিপাশা তোমাকে ছাড়া দুনিয়াতে আর কারো কথা ভাবতে পারতো না। আমার পুরো পৃথিবী, আমার পুরো অস্তিত্ব জুড়ে ছিল তুমি। তখন তুমি একবার ডাকলে আমি সবকিছু উলট পালট করে দিয়ে তোমার কাছে চলে যেতে পারতাম। সেই বিপাশা যদি আজকের এরকম একটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতো, তাহলে আমি সব কিছু ফেলে তীব্র প্রতিবাদ করে চিৎকার করে বলতাম সব কিছু মিথ্যে, এটা হতে পারে না, ইমতিয়াজ শুধু আমার। কিন্তু তোমাকে ধন্যবাদ ইমতিয়াজ, তুমি আমাকে রিয়েলিটি আর ম্যাচুরিটি শিখিয়েছো। আমাকে অবহেলা করে মাঝপথে ফেলে গিয়ে তুমি আমাকে অনেক পরিণত করেছো। আজ আমি একজনের স্ত্রী, একজনের মা, একটা পরিবারের বউ। আমাকে এত ইমোশনাল হলে চলে না। আজ আমার ননদ মরতে বসেছে, এখন আমি শুধু ওর সুস্থতার কথাই ভাবছি। ইমতিয়াজ, আমি আর সেই বোকা অবুঝ বিপাশা নই, আমি এখন অনেক বাস্তববাদী। আমি জানি বিপাশা, আমি অতীতে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল আমি এখনো দিয়ে চলেছি।
কিন্তু আমি সেই একই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। তুমি কি সব আবল তাবল বলছো? যে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, মানে আমি সত্যি আমি মনে করি জেসমিনকে সত্যি আমার বিয়ে করা উচিত। আমার সাথে কথা বলবা না নানু? এখানে কেন এসেছিস? তোর মায়ের কাছে যা। আমার মায়ের মা যে কষ্ট পাইতেছে তাই তো তার কাছে আসছি। তুই কি ভেবেছিস তুই একাই শুধু জেসমিনকে ভালোবাসিস? আমরা কেউ ভালোবাসি না। তুই একাই ওর আপন, আমরা কি সবাই পর? আমি কেন এটা ভাববো নানু? আর কেউ না জানো, আমি তো জানি তোমার মন কেমন। তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো। শুধু একটাই আফসোস, তোমার মনের বরফটা কেউ গলাইতে পারে না সহজে। তাহলে তাহলে কেন এত বড় একটা ঘটনা আমার কাছে লুকিয়ে রাখলি? আমার মেয়ের এত বড় একটা অসুখ, সেটা কি জানার কোনো অধিকার ছিল না আমার? আমাকে মাফ করে দাও নানু। আমি আসলে তোমাদের সবাইকেই এত বড় কথাটা এইভাবে বলতে চাই না। আমি শুধু চাইছিলাম মাম্মামরে তোমরা ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করো। ইভেন মাম্মাম নিজেও চায় নাই তার এত বড় অসুখের কথা তোমরা কেউ জানো। হয়েছে, থাম। সে কখন থেকে একাই কথা বলে যাচ্ছিস? তুই কি একাই সব পারিস? আমরা কেউ কিচ্ছু পারি না। আমি জানি নানু, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, অনেক কষ্ট দিছি তোমাদের সবাইকে, কিন্তু আমি তো তোমাদেরকে কম ভালোবাসি না। এই কয়েকদিন তুমি আমার সাথে রাগ করেছিলা, বিশ্বাস করো আমি একটুও ভালো ছিলাম না নানু। আমাকে কতদিন তুমি আদর করো না। আমি তো কোনোদিন মাম্মামের আদর পাই নাই, তোমার আদরেই বড় হইছি। সেই তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও, আমার তো আর কোনো জায়গা থাকবে না নানু। তুমি আর আমি তো একই কষ্ট পাইতেছি নানু। তুমি তোমার মেয়েকে হারানোর ভয় করতেছো, আর আমি আমার মাকে। এই সিচুয়েশনে আমরা দুইজনই শুধু একজন আরেকজনের কষ্ট বুঝবো, তাই না নানু? তুমি কি আমাকে মাফ করছো নানু? না রে নানু, আমার কোনো রাগ নাই, কোনো রাগ নাই রে। তুই তো জেসমিনের মেয়ে না, জেসমিনের মা। মা হয়ে আমার যা করা উচিত ছিল তুই সেটা করেছিস। তুই না থাকলে এই পরিবারের জমাট বাঁধা বরফ কোনো দিনও গলতো না, কোনো দিনও না। আয়
মেঘা, মেঘা, আই এম সরি। আমি তোমার মাকে এইভাবে বলতে চাই না। ওই সিচুয়েশনে আমি হাইপার হয়ে গেছিলাম মেঘা। আমি তো তোমাকে কোনো ব্লেম করতেছি না নাহিয়ান। আমার মা আমাকে নিয়ে কত চিন্তা করে, তুমি কিভাবে বুঝবে? তোমার পক্ষে বোঝা সম্ভব না। আমার মায়ের পুরো পৃথিবীটাই আমি। তাই আমার মায়ের ইমোশন, টেনশন তোমার পক্ষে বোঝা সম্ভব না। মেঘা, আমি বললাম তো, আই এম সরি, এক্সট্রিমলি সরি মেঘা। বাট সিরিয়াসলি, এই সময় এই রাতের বেলা এখানে দাঁড়িয়ে থাকে টোটালি ক্রেজি মেঘা। আমার কথা বাদ দাও, তোমার কথা ভাবো, তোমার সেফটির কথা ভাবো। নাহিয়ান দেখো, মা এসে দেখে গেল আমরা বিয়ে ছাড়াই এক রুমে থাকতেছি। মায়ের মতো আমরা এক রুমে আলাদা থাকলেও মা হয়তো বুঝবে, কিন্তু এই সোসাইটির মানুষ, বাইরের মানুষ যদি জানতে পারে তখন আমরা কি ফেস করব সেইটা নিয়েই মা প্যানিক করতেছে। তোমার মাও তো তোমাকে নিয়ে সেম ওয়ারি, তাই না? ওই যে মেয়েটা মেঘা, ও কি তোমার সাথে? মেঘা তো আছে, একটা হোস্টেলে আছে, আর পার্ট টাইম জব করছে, পড়ালেখাও করছে, আছে, ও নিজের মতোই আছে, ভালো আছে। ওকে, নিজের ক্যারিয়ার করতে চাচ্ছ করো, কিন্তু অন্যের জন্য ভাবতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না বাবা। লাইফ ইজ স্ট্রাগল, জীবন অনেক কঠিন। Megha, I got your point. I'm extremely sorry, Megha. I'm sorry. Okay, fine. I promise to you, Megha. আমি তোমাকে প্রমিস করতেছি, একটা স্টেবল জব, নিজেকে একটু স্টেবল করতে দাও আমায়। আমি একটা ভালো জব পেয়ে যাই, একটা ডিসেন্ট জব পেয়ে যাই, আমরা বিয়ে করে ফেলবো, কোনো ডিলে হবে না। I promise, Megha. But Megha, I need just time. মা একটু সময় দাও, দরকার হলে আমি আন্টিকে ফেস করবো, আমি আন্টিকে বুঝিয়ে বলবো। কি মেঘা, আর কতক্ষণ রাগ করে থাকবা? মানে এখন পর্যন্ত আমরা বিয়েই করলাম না, তার মধ্যে তুমি ওয়াইফের মতো বিহেভ করতেছো। লাইক রাগ করে বাসা থেকে বাইরে এসে দাঁড়ায় আছো। জাস্ট ইমাজিন করো সিনটা কেমন দেখায়। আমার লাইফের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আজকে শেষ হলো। এই দিনটার জন্য আমি কত দিন ধরে ওয়েট করছি। মাম্মাম ফাইনালি তার ফ্যামিলি, মা, ভাই, সবাইরে ফিরে পাইছে। She deserves this happiness. কি রে রাশা, তুই এখানে একা একা বসে কি করছিস? মেজো মামি, মাম্মামের ক্যান্সারের কথা হাইড করার জন্য আমি সবার সাথে অন্যায় করে ফেলছি। বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, সেলফিশও ভাবছে, কিন্তু একমাত্র তুমি আমারে ভুল বুঝো নাই, আমার একটাবার বকাও দাও নাই, ইভেন আমারে
দূরেও ঠেলে দাও নাই কেন মেজো মামি? তুই জেসমিনের মেয়ে হলেও আমি তো তোর মা, আর মা কখনো সন্তানদের ভুল বোঝে না, বরং সন্তানদের ভুলের মধ্যে যেটুকু ঠিক থাকে সেটা খুঁজে বের করে। আমি সেটাই করেছি। প্লিজ প্লিজ আমারে মাফ করে দিও। তুমি তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? একদম না। তুই যেভাবে একা একা লড়াই করেছিস, নিজের কষ্ট ভিতরে চেপে রেখে পুরো সংসারটাকে, পুরো ফ্যামিলিটাকে এক সুতোয় বেঁধেছিস, আমার তো তোর জন্য গর্ব হচ্ছে। মনে হচ্ছে আমরা তোকে মানুষ করতে একদম ভুল করিনি। আচ্ছা, মাম্মাম কি এখন একটু ঠিক আছে? তুই নিজেকে দেখে আয় না। না থাক, আমার বারবার সামনে যাওয়াটা মাম্মাম টলারেট করতে পারে না। এর চেয়ে বেটার মাম্মাম নিজে একটু স্পেস নিয়ে ভালো থাকুক, আমি আর মাঝখানে ডিস্টার্ব না করি। ও তাই তো, সবার সাথে জেসমিনের সম্পর্ক ভালো হলেও তোর সাথে তো এখনো ঠিক হয়নি। প্রবলেম নাই মেজো মামি, আমি ঠিক আছে। আমি আসলে মাম্মামের লাইফে কোনোদিন এক্সিস্টই করি নাই মেজো মামি। ছোটবেলায় মাম্মাম যখন আমাকে ছেড়ে চলে গেছিল তখনই আমাদের বন্ডিংটা ব্রেক হয়ে গেছিল। আজকানে এত বছরের গ্যাপ, এখন তার এত সহজে ঠিক হবে না। এতে অবশ্য আমার কোনো কষ্ট নাই মেজো মামি, তুমি তো আছো। বাকি জীবনটা না হয় আমি তোমার মেয়ে হয়ে কাটাই দিব। রাশা যে ভিতরে ভিতরে কতটা একা, সেটা আমরা কেউ কোনো দিন ফিল করিনি। জেসমিন জন্ম দিলেও কোনোদিন রাশাকে নিজের মেয়ে মনে করেনি। একটা বারের জন্য হলেও মেয়েটাকে বুকে টেনে নেয়নি। এটাই রাশার একমাত্র কষ্ট। কিন্তু এই কষ্টটা রাশা কেন সারা জীবন বয়ে বেড়াবে? আমি এটা হতে দেব না। মা মেয়ের এই দেয়ালটা আমাকে ভাঙতেই হবে, যে করেই হোক। আর যদি ভাঙতে না পারি তাহলে আমি কিসের রাশার মা? কত কাজ করবা না হিয়ান? সে তখন থেকে ল্যাপটপটা নিয়ে পড়ে আছে। আমার পরীক্ষা শেষ, ভাবলাম আজকে একটা মুভি দেখবো। আগে একটা জব ম্যানেজ করতে দাও মেঘা, তারপর মুভির কথা ভাবা যাবে। খালি পেটে মুভি দেখে কি লাভ বলো? মুভি দেখে কি পেট ভরবে? আগে একটা জব ম্যানেজ করি, তারপর নিজের ইনকামের টাকা দিয়ে পপকর্ন খেতে খেতে সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখবো। কি জব খুঁজতেছো তুমি? তুমি জানো এই দেশের চাকরির বাজারের অবস্থা কি? তোমার অভিজ্ঞতা আছে? তো এই জন্য কি হাত পা গুটিয়ে বসে থাকবো? প্লিজ শান্ত হয়ে গিয়ে আমার কথাটা শোনো। শুনবা তো? তোমাকে শুধু জব পেলেই হবে না, একটা ডিসেন্ট জব পেতে হবে। আর যে কোনো ভালো জবের জন্য নিজের স্কিল দেখানোটা খুবই জরুরি।
র্যান্ডম যে কোনো জবে অ্যাপ্লাই না করে তুমি যেটা ভালো পারো সেটাতে অ্যাপ্লাই করো। আমার স্কিল নাহিয়ান, একটা মানুষের স্কিলই তার আসল পরিচয়, নাম ঠিকানা পরিচয় না। নাহিয়ান, তোমাকে পরিচয় বানাইতে হবে। দেখো, পড়াশোনা কন্টিনিউ করতে চাও না, দ্যাটস ফাইন, কিন্তু যেটাতে তুমি আগ্রহী সেটাতে তোমাকে স্কিল হতে হবে, তাই না? দেখো, হয়তো এমন কোনো কিছুতে তুমি এক্সপার্ট যেটা তুমি নিজেই জানো না। আচ্ছা নাহিয়ান, তুমি আমাকে বলো তো, তোমার সবচেয়ে কি করতে বেশি ভালো লাগে? আমার ঘুমাইতে অনেক ভালো লাগে, আর কফি খেতে ভালো লাগে, মিউজিক আর ভিডিও গেমস এগুলো ভালো লাগে। ভিডিও গেমস কি? এটা কি তুমি শুধু খেলতেই পারো নাকি? না, শুধু খেলতে পারি তা না, আমি তো ভিডিও গেমস বানাতেও পারি। ইনফ্যাক্ট এই প্রোগ্রামিং আমার অনেক আগেও ছিল, ইভেন আছে। আর আমি অনেক দ্রুত কোডিংও করে ফেলতে পারি। এটা তোমার মাথায় ছিল না। না বিপাশা, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জেসমিন আমাদের একমাত্র বোন, অথচ ওর এই অবস্থা আমি বিন্দু পরিমাণে কিছুই জানতে পারলাম না। আমার বোনটা এতদিন একাই ফাইট করেছে, আর আমি কত বড় উকিল, আমি কোর্টে গিয়ে অন্যের জন্য ফাইট করি, কিন্তু এদিকে আমার ছি 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 ছি। নিজেকে কেন দোষারোপ করছো শওকত? জেসমিন তো আমাদের কাউকে কিছু বলেনি। কিভাবে বলবে? আমরা কি ওকে বলার কোনো এক্সেস দিয়েছি? এজন্যই ও আমাদের কাছে টাকা চাইতে আসছিল, আর আমরা সবাই মিলে ওকে যা তা বলে অপমান করেছি। ঠিক বিপাশা, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বোনের চিকিৎসার জন্য যত টাকা লাগে, তাতে যদি আমার সম্পত্তি সব চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। কেন অস্থির করছো শওকত? সব সম্পত্তি বিক্রি করলেও কি মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়? আর তাছাড়া ডক্টর ইমতিয়াজ বলেছে যে জেসমিনের হাতে খুব একটা সময় নেই, বরং আমাদের উচিত হবে যে ও যে কটা দিন আছে আমরা যেন ওকে আনন্দে রাখি, ভালো রাখি। ইমতিয়াজ? আরে কে ইমতিয়াজ? কোথাকার ইমতিয়াজ? ডক্টর ইমতিয়াজ, জেসমিনের ডক্টর। আর এখন তো জেসমিনের ওই ডক্টরকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আমি জেসমিনকে আরো বড় ডাক্তার দেখাবো, আর এই বিষয় নিয়ে আমি কাল সকালে বড় ভাইয়ের সাথে কথা বলবো। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটি মেয়ে এসে বলল যে স্যার ম্যাডামের জন্য এই ফুলগুলো নিয়ে যান, তোমার পছন্দের ফুল, তাই নিয়ে এলাম। কিন্তু এসে জেসমিনের এই অবস্থা শুনে দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি ফুলটা ওখানে রাখছি। এখানে তো আরেকটি মালা, হুবহু একই রকম দেখতে। এটা কোত্থেকে এলো বিপাশা? না মানে ওইটা আমি, কেউ গিফট করেছে তোমাকে? না গিফট কেন করবে, ওটা আমি কিনেছি। তোমার এখনো মনে আছে আমি ঝালমুড়ি খেতে পছন্দ করতাম? শুধু ঝালমুড়ি কেন, এটাও তো তোমার খুব পছন্দের ছিল।
তাই না? যে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, মানে আমি সত্যি আমি মনে করি জেসমিনকে সত্যি আমার বিয়ে করা উচিত। আমি তোমার ডিনারটা রেডি করি। নাহিয়ান, তুমি কম্পিউটার প্রোগ্রামিং পারো কোনো ডিগ্রি ছাড়াই? অ্যাকচুয়ালি আমি যখন ইউকেতে ছিলাম আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ওর মধ্যে আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ও দুর্দান্ত প্রোগ্রামার ছিল, আর ওর থেকে আমি কোডিং শিখছিলাম আর তারপর নিজে নিজে কিছু ভিডিও গেমস বানাইছি। তো তোমার এই স্কিলটাকে কাজে লাগাও। তুমি যে গেমটা বানাইছো সেটা ইন্টারনেটে ছেড়ে দাও, সবাইকে দেখাও, আর না হয় কোনো গেম ডেভেলপিং কোম্পানিকে দিয়ে দাও। কাম অন মেঘা, তুমি বললে আর হয়ে গেল তাই না? শোনো, ইউকেতে থাকতে না আমি খুব ভালো করে দেখছি যে এই এই বিষয়টা কম্পিটিশন কোন লেভেলের হয়, বুঝছো? মানে আমি শখের বসে বানাইছিলাম ঠিকই, কিন্তু এটা যে গ্লোবাল মার্কেটে কেউ নোটিস করবে আই এম নট শিওর। অ্যাকচুয়ালি ইটস নট আ কাপ অফ টি। আচ্ছা, একটা গেম ডেভেলপ করলে কত টাকা পাওয়া যায়? টাকা? মেঘা, তোমার কোনো আইডিয়া নাই। গেমটা যদি একবার জাস্ট হিট করে যায় আর কোনো পাবলিশিং কোম্পানি বা কোনো স্টুডিও যদি এটাকে লুফে নেয়, তাহলে যে মান্থলি কত টাকা ইনকাম করা পসিবল তুমি 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 জানোই না। ধরো $1000 থেকে শুরু করে $1 মিলিয়ন রেভিনিউ আয় করা পসিবল, বাট গেমটা একটু পারফেক্ট হতে হবে। নাহিয়ান, তাহলে তুমি ওয়েট করতেছো কেন? তুমি যেটা ভালো পারো এবার সেটা দিয়ে শুরু করো। আমি আমি যদি আমি যদি ফেল করি? ফেলের কথা বলো না নাহিয়ান, তুমি ফেল করলে বারবার চেষ্টা করবা, ততদিনে আমরা আমার টিউশনের টাকা আমরা চালিয়ে নিব, আর আরো 2টা টিউশনি তো আমি এমনিতেই পেয়ে যাব। গ্রেট, তুমি বাইরে গিয়ে কষ্ট করবে আর আমি এই রুমে বসে ভিডিও গেম বানাবো। বাহ। উফ নাহিয়ান, যখন তুমি ইনকাম করবা তখন তুমি আমাকে ডাবল ফেরত দিও, কিন্তু এখন তুমি তোমার এই গেম ডেভেলপমেন্টের জগৎটাকে হাতিয়ার বানাও। দেখবা তুমি অনেক বড় ডেভেলপার হবা। মেঘা, তুমি কি বলতেছো? তোমার কোনো আইডিয়া আছে? আমি যে গেমটা বানাইছি এটা মোটামুটি ডেভেলপ করতে মিনিমাম 1 মাস তো লাগবে। তারপর এখানে ওখানে সাবমিট করা, দেন ওদের ফিডব্যাক অনুযায়ী আবার রিপ্রোগ্রামিং করা। 1 মাস 1 বছরও লাগতে পারে এতে। লাগুক নাহিয়ান, আমি তো আছি, তুমি কেন ভুলে যাইতেছো? আমরা না পার্টনার? আমার একটু বেশি কষ্টে যদি তোমাকে সাকসেস এনে দেয়, সেটার রেজাল্ট তো আমিও এনজয় করবো নাহিয়ান। সব কাজের একটা প্রপার সময় লাগেই নাহিয়ান। তুমি কালকে থেকেই তোমার ভিডিও গেমসের কাজটা শুরু করে দাও। মেঘা, তুমি এত লং টাইম ব্যাকআপ দিতে পারবা? আমি সারা জীবন তোমার ব্যাকআপ হয়ে থাকতে রাজি নাহিয়ান। তুমি শুধু তোমার বেস্ট কাজটা আমাকে করে দেখাও। You are the best, Megha. You are the best. I promise to you, Megha. আমি এইবার আর তোমাকে হতাশ করব না। আমি গেমটাকে এমন ভাবে ডেভেলপ করব যাতে পুরো ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দেওয়া যায়। ইয়েস, আর আমি সেই দিনটার জন্য ওয়েট করব, মিস্টার ডেভেলপার। নো চিয়ার্স? ইয়া, চিয়ার্স। এখন একটা মুভি দেখা যাক। না না না, আগে আমাকে আমার গেম ডেভেলপ করতে হবে।
মানে কি তোরা আমার রুমে কি করতেছিস? তাও আবার খানের উপরে এরকম ভূতের মতো করে কারা থাকে? আরেকটু হলে তো আমার হার্টবিট 200 হয়ে যাইতো। গেট আউট রাশাপু, গেট আউট। আমরা তোমাকে নিতে আসছি। আরে লেডিটা তোমার স্পেশাল সালাম দিছে। কে সালাম দিছে? গ্র্যানি ডাকতেছে তোমাকে। তোমার জন্য নিচে বসে আছে, সবাই তোমার জন্য ওয়েট করতেছে। মানে কি? আমি আবার কি করলাম? আমি তো কোনো ভুল করছি বলে আমার মনে পড়তেছে না। মনে তো করতেই পারবা না, তুমি যা ব্লান্ডার করছো, নিচে লিটারালি তোমারে নিয়ে কোর্ট মার্শাল বসছে। ফারদিন, একদম ফাইজলামি করবি না। সত্যি করে বল, নানু কেন আমারে ডাকছে? উই হ্যাভ নো আইডিয়া, শুধু জানি বেশি ওয়েট করালে লেডি হিটলার উইল বি ফায়ার। আচ্ছা রাশা আপু, এখন ফ্রেশ হয়ে একটু ফাস্ট চলো তো আমার সাথে, গেলে তুমি পুরো সিন নিজেই দেখতে পারবা। সাফায়েত, আমি বেরোচ্ছি। ল্যাপটপটা এখন বন্ধ করো। সারা রাতই তো দেশ বিদেশের ক্যান্সার হসপিটালের খোঁজ নিয়ে পড়েছিলে, একটুও ঘুমাওনি। এখন একটু রেস্ট নাও প্লিজ। তুমি কি এখন অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিসে কিছু কাজ আছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। বাড়ির এই অবস্থা, সবার মনে যে চিন্তা, এরকম একটা পরিস্থিতিতে তুমি অফিসে যাবে আজ? সাফায়েত, মানে এটা কি ধরনের প্রশ্ন? অফিস কি দেখবে আমার বাড়িতে কি অসুস্থ, কার মন খারাপ? হ্যাঁ, জেসমিনের নিউজে আমি নিজেও শকড, আমারও অনেক মন খারাপ লাগছে, কিন্তু বাসায় বসে থেকে কারোরই বা কি করার আছে? আরে বাবা, জেসমিনের পাশে থেকে জেসমিনকে সান্ত্বনা দিলেও তো পারো। চাইলে মানুষ অনেক কিছুই করতে পারে। তাছাড়া আম্মা আমাদের নিচে ডেকেছেন, আজ ওই রাশার। তুমি চাইলে নাহিয়ানের জন্য তুমিও অনেক কিছু করতে পারতে না? আর নতুন করে রাশাকে নিয়ে কি হয়েছে যে সবাই ওকে নিয়ে মাতামাতি করছে? আরে বাবা, আজ রাশার। সরি, আজ কি আমি জানতে চাই না। তোমার প্রায়োরিটি সবসময় তোমার মা, ভাই, বোন এবং তাদের ছেলে মেয়েরা, আমি কিংবা তোমার ছেলে মেয়ে না। এটা মনে করো দেখি কি লুকিয়ে লুকিয়ে খালাতো ভাইয়ের কাছে গিয়েছিলে নিজের ছেলের খোঁজ করতে? এটা নিয়ে আমাদের একবার কথা হয়ে গেছে সাফায়েত, তুমিও আমার পেছনে স্পাইং করে কাজটা ঠিক করোনি। এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার হয়ে গেল না? তুমি আসলে কিছুই জানো না। তোমার ছেলেকে নিয়ে তোমার ওই লম্পট ধুরন্ধর খালাতো ভাই। থামলে কেন বলো? কি করেছে হাবিব ভাই? তোমার হাবিব ভাই জীবনেও তোমাকে নাহিয়ানের খোঁজ দেবে না, কারণ সে নাহিয়ানকে শুধু তোমার ছেলে হিসেবে না, আমার ছেলে হিসেবেও দেখে, এটা ভুলে যেও না। সাফায়েত, তুমি ওভার থিঙ্ক করছো। এখন আর হাবিব ভাই বা অন্য কারো হেল্প আমার প্রয়োজন নেই। নাহিয়ানের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ও বলেছে একটা চাকরি করছে, আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে। আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন বের হচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। একবার যদি জানতে লোক না নাহিয়ান এখন কি অবস্থায় আছে, তাহলে এই যে গেমার বয়, তোমার চা। বের হইতেছে, আমার টিউশনই আছে। মেঘা, আমার গেমিং ডেভেলপমেন্টের কাজটা কিন্তু একদম প্রায় শেষ। জাস্ট একটু রিটাচ করতেছি। আই থিঙ্ক 2 দিনের মধ্যে সাবমিশন শুরু করে দিতে পারবো। আই এম সো এক্সাইটেড মেঘা, আই এম সো এক্সাইটেড। জাস্ট একটু যদি হিট হয়ে যায়, আমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। বেস্ট অফ লাক নাহিয়ান, বেস্ট অফ লাক। নাহিয়ান, শোনো না, তুমি গ্যাসের কার্ডটা একটু রিফিল করে দিও। আর আজকেই মনে হয় ইন্টারনেট বিল দেওয়ার লাস্ট ডেট। মানে মেঘা, আমার কাছে তো টাকা নেই আসলে। নাহিয়ান,
টাকা আমি রেখে গেছি, ওই যে দেখো তোমার সামনের ওই বইয়ের ভিতরে। যে দুইটা কাজ বলছি করে ফেলো কিন্তু। মেঘা, তুমি তো বাইরে যাইতেছই, তুমি করতে পারবা না? তুমি ফ্রি ছিলে তাই বলছি। ফ্রি মানে? মানে আমি সারাদিন বাসায় থাকি বলে আমি ফ্রি? গ্রেট, আমার নামে শেষে একদম বেকার ট্যাগ দিয়ে দিলা। নাহিয়ান, আমি এইভাবে বলি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি প্যারা নিও না, আমি ম্যানেজ করতেছি। ওয়াও, গ্রেট গ্রেট মেঘা, তুমি ডিরেক্ট আমাকে খোঁচা দিলা না? মানে আমি রুমে বসে বসে গেম ডেভেলপ করি বলে আমার টাইমের কোনো ভ্যালু নাই? নাহিয়ান, তুমি এমন করতেছো কেন? প্লিজ রিল্যাক্স, আমি এত কিছু ভেবে বলি নাই। নাহিয়ান, একটু এদিকে আসবা। দেখো এটা কি? মেঘা প্লিজ, আমার না এখন কোনো মুড নাই তোমার সাথে ঝগড়া করার। প্লিজ, তুমি কাজে যাচ্ছিলে, কাজে যাও। আমারও না তোমার সাথে ফালতু ঝগড়া করার মুড নাই। আমার ফোনে একটা মেসেজ আসছে। তো আমি কি করব? মেঘা, কি হইলো? তুমি বসে পড়লো যে? টিউশনিতে যাবো না? কোথাও যাবো না আমি। আচ্ছা, কিসের মেসেজ আসছে? চাষা, নানু আমার কাছে এখানে। মাশাআল্লাহ। নানু, আজকে তো কারো বার্থডে না, তাহলে ডেকোরেশন কেন করা হয়েছে? আজকের দিনটা তোর জন্য কোর্ট কাচারির সব কাজ বন্ধ করে দিয়েছি। আমিও আমার উচ্চমার্গীয় সব ভাবনা চিন্তা ধ্যান বাদ দিয়ে তোর জন্য চলে এসেছি। আজকে দিনটা পুরোটাই তোর জন্য আশা। নাহিয়ান, কি হলো? ওয়েবসাইট কি লোড হয়েছে? কাল রাতে ইমতিয়াজের সাথে তোমার সব কথা আমি শুনেছি মেজভাবে। সেটা তো অনেক আগের কথা, পুরনো কথা। তখন আমার বয়স অল্প ছিল, আর তখনও তো আমার বিয়ে হয়নি। আর আমি আসলে